প্রিয় দর্শক, সাদাসিধে কথায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর তারেক। কথা বলবো মূলত আমাদের লিগেসি ব্যাটেল নিয়ে। লিগেসি আবার ব্যাটেল, অর্থাৎ পরবর্তী প্রজন্মের কাছে আসলে আমরা জীবন যুদ্ধের ক্ষেত্রে কি বিষয় এগিয়ে দিচ্ছি বা আমি যা করেছি তাতে আমাদের অনুতাপ আছে কিনা। খুব চমৎকার একটা রিপোর্ট প্রকাশ পেয়েছে, আলাউদ্দিন মজিদ লিখেছেন এবং আলাউদ্দিন মজিদ খুবই অনুসন্ধানী রিপোর্ট লেখেন। এটা নিয়ে আমিও এর আগে বেশ কিছু কাজ করেছি। আমার বেশ কিছু কথা এবং ইনফ্যাক্ট সাদাসিধে কথাতেও আমি এই কথা তুলে ধরেছি যে আমাদের পরবর্তী প্রজন্মের অনেকেই তার আগের পেশাকে মনে রাখে না। সবিজের কথা বলছি। শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে যারা রয়েছেন তারা মূলত পরবর্তী প্রজন্মের কাছে এটা প্রমাণ করতে চান যে আমি খুব কষ্টে ভাই টাকা পয়সা কামাইছি, বাড়ি টাড়ি করছি, তুই অন্য জায়গায় যা। তাহলে দেখেন, প্রকারান্তরে আমাদের তথাকথিত পলিটিশিয়ানদের সাথে কোনো পার্থক্য নেই। এবং এখানে খুব স্পষ্ট করে হেডিং দিয়েছে, শীর্ষ তারকাদের সন্তানরা কেন চলচ্চিত্রে নেই। খুবই প্রাসঙ্গিক একটা প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিনে। আলাউদ্দিন মজিদকে আমার পক্ষ থেকে স্পেশালি থ্যাঙ্কস, এত সুন্দর একটা রিপোর্টিং এই সময়ে তুলে ধরার জন্য। আমরা ঠিক যে সময় কথা বলছি তখন আমাদের বলা হচ্ছে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একদল কবি সাহিত্যিকরা কথা বলেছেন। এখন দেখেন, এটা দেখে আমার মনে হলো যে কবি সাহিত্যিকের পরে সাংস্কৃতিক কর্মী বা কণ্ঠশিল্পী কিংবা অভিনয় শিল্পী, এদের বিভিন্ন সংগঠন রয়েছে এবং সংগঠনগুলো এক্সিস্ট করতো। সেই সংগঠনের সেই মানুষগুলো, জনপ্রিয় মুখগুলো দেখা গেল না। এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে আপনি কি তাদের খাটো করছেন? না, খাটো বা লম্বা করার কোনো বিষয় না। বিষয় হচ্ছে প্রকৃত অর্থে শিল্পী প্রতিনিধিত্ব থাকবে কিনা। এবং আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের সময় আমাদের সংগঠনগুলো, অন্যান্য গণমাধ্যম সংগঠনগুলো বিভিন্ন সরকারি প্রেস নোট পাবলিকেশন গুলোতে পাঠাতে লাগলো যে তারা এ বিষয়ে সংগতি জানাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং তাতে অনেক শিল্পী প্রতিবাদ করলো যে একাধারে এই রকম ছাত্ররা মারা যাচ্ছে কিন্তু তাদের কোনো বিকার নেই, শিল্পীদের কোনো বিকার নেই। এই প্রসঙ্গে মূলত আমি একাধিকবার আমার বিভিন্ন শোতে প্রত্যেককে আমি জিজ্ঞাসা করেছি সামাজিক দায়বোধ আসলে কি, শিল্পীদের কি সামাজিক দায়বোধ থাকতে হয়। দেখেন, তখন দুই ধরনের কথা ওঠে। কেউ কেউ বলেন যে না, শিল্পবোধ তো শুধু অভিনয় এবং অভিনয় দিয়ে মুগ্ধ করা। আমি কেন চালের দাম বাড়লে, সরকারের রাষ্ট্র পর্যায়ে অস্থিতিশীল থাকলে আমি কেন আমার ফেসবুক বা পাবলিক ফোরামে কথা বলতে যাব। তাহলে এই যে এড়িয়ে যাওয়া মন মানসিকতা থেকে আমরা প্রতিনিয়ত দূরে সরতে সরতে আমরা শুধু দেশ থেকে নিয়ে গেছি। এখন বলছেন যে অনেকে বিদেশে চলে যাচ্ছে বা আমিও যেমন যাওয়া আসা করছি। এই যে যাওয়া আসার ভেতরে আমি কি আমার শিল্প সত্তাটা কন্টিনিউ করলাম কিনা, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি খুব প্রকৃষ্ট উদাহরণ দেব মিশা সওদাগর প্রায় গত 10 থেকে 12 বছর ধরে ডালাসে যাচ্ছেন, আবার ঢাকা আসছেন। ডালাসে তার পরিবার থাকেন, কিন্তু কখনো কোনো ফিল্মের শুটিং বা অন্যান্য কাজের ক্ষেত্রে ব্যত্যয় ঘটেনি। অর্থাৎ তিনি ফিল্মের সাথে ডেডিকেটেড রয়েছেন। কিন্তু যেই প্রশ্ন, যে অভিযোগ আজকে সাদাসিধে কথায় তুলতে যাব এবং এই রিপোর্টিং এর ক্ষেত্রে যেটি এসছে সেটি হচ্ছে তারকাদের সন্তানরা কেন আর চলচ্চিত্রে থাকে না। আমি এখানে বেশ কয়েকজন ছবি দেখাচ্ছি। জসিমের ছেলে যদিও রকস্টার হয়েছে, আমি মনে করি দ্যাটস গুড এনাফ যে তার ছেলে অন্তত এই শোবিজকে হ্যান্ডেল করছে। ববিতার সন্তান কানাডা থাকে এবং তাকে মিডিয়ামে দেখাও যায় না। জাফর ইকবাল, শাবানার একটা ব্যক্তিগত ইনসিডেন্টের পর মূলত তিনি নিজেও ফিল্ম ছেড়ে গেছেন এবং শাবানার চলে যাওয়াটা আসলে আমাদের চলচ্চিত্রের জন্য বিশাল ক্ষতি, এটা অনেকেই বলেন। বুলবুল আহমেদের মেয়ে অঞ্জিলা বেশ কিছুদিন অভিনয় করলে এরপর সংসার যাপন করছে। তারপরও আমি মনে করি অঞ্জিলার অভিনয় এবং ওর যে এন্ডোর্সমেন্ট ছিল তা সরব ছিল এবং খুবই দারুণ অভিনয় করতেন এবং আমি মনে করি কন্টিনিউ থাকলে ভালো কিছু করতে পারতেন। কবরী, ফারুক, শবনম থেকে শুরু করে অগণিত নাম, এখানে নাম বলে শেষ করা যাবে না। কিন্তু এই প্রবণতাটা কেন? এখনকার ছেলেমেয়েরা যদি ভাবে যে ঠিক আছে আমি ম্যাচিউর হওয়া অবধি কিংবা প্রৌঢ় বয়স 40-50 মাঝামাঝি থাকা অবস্থায় আমি যা কামাই রোজগার করেছি তা দিয়ে অন্য বিজনেসে এন্ডোর্স করব এবং আমার সন্তান তো দূরে থাকবে, আর এক ব্যাচ আসবে। এই ব্যাচ আসা যাওয়ার থাকবে, কিন্তু কারো আর দেশপ্রেম তৈরি হবে না। কারণ আপনি যখন একটা আত্মীকরণ করবেন, এটা নেপোটিজম এক অর্থে যেমন বলা হয়, যেমন বলিউডে বলা হয় যে দাদার দাদা পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকেছে, কেউ প্রডিউসার হয়েছে, ডিরেক্টর হয়েছে, নায়ক হয়েছে, নায়িকা হয়েছে, একে অপরের সাথে বিয়ে হয়েছে, একটা বড় ধরনের গোষ্ঠী তৈরি হয়েছে। সেই গোষ্ঠীরা আপন করে বলিউড ইন্ডাস্ট্রিকে জায়ান্ট ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছে। বাংলাদেশি কালচার যা যতটা সমৃদ্ধ, অবশ্যই এটা সম্ভব ছিল, কিন্তু আমরা শুধুমাত্র নিয়ে গেছি এবং এই নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এতটা অসৎ
এতটা স্বার্থপর, এটা অন্য কোনো ট্রেডে আপনি পাবেন না। আর একটা পাবেন হচ্ছে রাজনীতিতে। এখন রাজনৈতিক নেতারা নিজেরা দুর্নীতি করে প্রচন্ড এবং টাকা পয়সা নিয়ে পগার পান। এটা কয়েক স্তরে কয়েক ধরনের আমাদের এই 55 বছরে বাংলাদেশে প্রচুর হয়েছে, একদম ফিকে করে দিয়েছে রাজনীতিবিদরা। কিন্তু আমাদের শোবিজ তারকারা যখন কথা বলেন তখন মূলত আমাদের এই ইন্ডাস্ট্রির সাংগঠনিক তৎপরতা, ধরেন সংগঠনে ব্যক্তিগত দায়বোধ নিয়ে কথা বলেন, আপনার সন্তান আপনি বিদেশে রাখবেন না সিনেমায় দেবেন, এটা তো তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে মোরাল থিং, যে আমি যা যা করে সন্তানকে খাওয়ালাম সেটিকে চেষ্টা করাবো কিনা, সেই চেষ্টাটা আমাদের ভেতরে খুবই কম। কারণ হচ্ছে ইনসিকিউরিটি। আপনি শিল্পীদের যদি এক পেশে ভাবে দোষ দেন সেটাও খুবই অন্যায় হবে। আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই বিষয়টা সত্যিকার অর্থে ভাবায় কিনা। ভাবায়। আপনি ক্রিকেটারদের সন্তানদের ক্ষেত্রে দেখেন, তারা কিন্তু আর ম্যাক্সিমামই ক্রিকেটে এন্ডোর্স হয় না। এমনই না যে ক্রিকেটের ছেলে ক্রিকেটার হইতে হবে, নায়কের ছেলে নায়ক হইতে হবে, সেটা না। কিন্তু ইন্ডাস্ট্রিতে ওন করা, ইন্ডাস্ট্রিতে ডোনেট করা, ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত থাকা, এই বিষয়টা আমাদের একেবারে নেই বললেই চলে। দীর্ঘদিন আমাদের সিনিয়র থেকে শুরু করে এই প্রবণতা তৈরি হওয়াতে এখন তরুণরা যারা বলছেন যে আমি সময় আছে, আমার 3 বছর 4 বছরের পর আর আমার পপুলারিটি থাকবে না, এর ভিতরে যা কামানো কামায়নি, এরপরে টাকা পয়সা নিয়ে আমি হয় বিদেশ পাড়ি দেবো, নয়তো একটা অন্য বিজনেস দেবো, দিয়ে আর এই ইন্ডাস্ট্রি মুখ হব না। গানের শিল্পীরা গানে নেই। এবং আমি একটু আমার ব্যক্তিগত বিষয় আলাপ করি। যেমন আমি যখন ইউএসএ তে গেলাম এবং আমি কাজ করছিলাম ওখানেও বাংলাদেশে মিলিয়ে, প্রত্যেকে বলছে হ্যাঁ ইন্ডাস্ট্রিতে তো তুই আর থাকলি না। আমি তখন প্রশ্ন করলাম যে আমি গান বের করছি, আমি কাজ করছি, ফিল্ম ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করছি, আমার এই আজীবন গত 30 বছর আমি এই কাজটাই করছি এবং লেখালেখি থেকে শুরু করে আমি কোনো কিছু আমার কাজে, আমার ট্রেডে থামিনি। এবং আমেরিকাতেও আমি মূলত এই কাজগুলো করে যা 2-4টা অর্থ ইনকাম করার চেষ্টা করেছি। সেই কমিটমেন্টের জায়গায় আমি পুরোপুরি সৎ কিনা বলবো না, তবে চেষ্টা করি। এখন ধরেন এটা বলতে পারেন যে আমি তো অন্য কিছু পারি না, মানে আমি নিশ্চয়ই একটা রেস্টুরেন্ট ব্যবসা দিতে পারতাম, কিন্তু সেটা কতটুকু হইতো, ভালো হইতো সেটা তো আমি জানি না, কিংবা আমার সেই পরিমাণ অর্থ তো আমি যোগান দিতে পারি নাই। তো এটা গেল আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু মোটা দাগে সমগ্র ইন্ডাস্ট্রিতে দেখবেন সাংগঠনিক তৎপরতা একটা সিস্টেমের পরে ভেঙে যায়। আপনি এই যে 5 আগস্টের পরে বিগত আওয়ামী সরকারের আগে যতগুলো সংগঠন ছিল, সেই সংগঠনের নেতা নেত্রীদের আর খুব বেশি সরব হতে দেখবেন না। কারণ সিস্টেম, স্বৈরাচার একটা শুধু একচ্ছত্র 2-4 জনে হয় না। স্বৈরাচার টোটাল সিস্টেমটাই স্বৈরতন্ত্রে পরিণত হয়। সেই স্বৈরতন্ত্রের ব্র্যাকেটবন্দি হয়েছে আমাদের শিল্পী সমিতি থেকে শুরু করে নাট্যশিল্পী এবং সকল সংগঠন। তাই তাদের নেতারা কেউ দেশের বাইরে, কেউ চুপচাপ, কেউ অবস্থা দেখছে, কেউ নির্বাচন হবে কিনা হবে, কি করব না করব তারা দ্বিধাগ্রস্ত। কিন্তু শিল্পী সমাজ কি এইভাবে সরকারের বি টিম হবার কথা ছিল? কথা তো ছিল না, কিন্তু তাই হয়েছে। তারেক রহমানের সাথে কবি সাহিত্যিকদের এই যে সাক্ষাৎ, ধারাবাহিক সাক্ষাৎ অনেকের সাথে করছেন, ব্যবসায়ীদের সাথে করছেন, কবি সাহিত্যিকদের সাথে করলেন, নিশ্চয়ই পরবর্তীতে সঙ্গীত শিল্পী বা বাঘা সংস্কৃতি কর্মীরা দেখা করবেন। এবং এই ব্র্যাকেটবন্দি সংস্কারে, এই ব্র্যাকেটবন্দি সাংগঠনিক তৎপরতায় সংস্কৃতির প্রতিনিধি হিসাবে সত্যি সমগ্র সাংস্কৃতিক প্রতিনিধিরা কি এটা কন্ট্যাক্ট করতে পারবেন? ইন্ডিভিজুয়ালি বা ইন্ডিপেন্ডেন্টলি শিল্পীরা কি কাজ করতে পারবেন? এটা বড় একটা প্রশ্ন। কিন্তু আপনি যত যাই বলেন, একটা দেশে গণমাধ্যমের নানান রকম বায়নাকা থাকে এবং অন্যান্য সামাজিক ব্যবস্থা তো থাকেই। ফেসবুক আপনি মনিটর করতে চান, একই সাথে শিল্পীদের জীবনযাত্রা, এবং আপনি শিল্পীদের কোন রকম সিকিউর করছেন না তার লাইফটা, তাকে কোনো কিছু দিচ্ছেন না, কিন্তু তারা আবার দলদাস বানানোর চেষ্টা করছেন। এটা বিগত প্রত্যেক সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি। আমরা জানি না আগামী সরকার কি করবে। তাই এটা খুব জরুরি এবং এই বোধোদয়ের জায়গাটাও খুব জরুরি যে প্রত্যেকে রুলিং পার্টির এমপি হইতে চাইছে কোন রকম রাজনীতি করা ছাড়াই। তো রাজনীতি করেন, রাজনীতি করা তো খারাপ কিছু না, রাজনীতি তো সমাজ সেবা, বিশাল একটা সমাজ সেবা। কিন্তু সেগুলো না করেই এই সরকারের কোলে উঠে বসা, এই জায়গাগুলো আমার মনে হয় প্রত্যেক শিল্পীর একটা বড় ধাক্কা খেয়েছেন। এবং যেহেতু কেউ না, অনেকে আবার নির্বাসিত থাকতে হয়েছে, অনেকে দেশ ছেড়ে চলে গেছেন। আমি জানি যে কারো এখানে ফ্ল্যাট আছে, জমি আছে, কিন্তু 5 আগস্টের পরে তার দ্রুত পালা যাইতে হয়েছে। কেন ভাই, আপনি শিল্পী, আপনি কেন চলে যাবেন? আপনার তো চলে যাবার কথা না। ওই যে বললাম যে বিভাজন এবং সরকার দলীয় জায়গায় নতমুখী হওয়া ক্ষেত্রে আমরা একদলকে তাড়িয়ে দিই, আরেক দল জেগে ওঠে। এই বিভাজন, বিভক্তি এবং এই দলদাসত্ব আমাদের যতদিন না পর্যন্ত শুধরাবে, ততদিন অবধি
আমরা মূলত শুধুমাত্র দেশ থেকে নিয়ে যাব, শুষে নিয়ে যাব। এর পরবর্তীতে সন্তান, নাতি নাতি, খবরদার এই ইন্ডাস্ট্রিতে আসবি না, এই ইন্ডাস্ট্রিতে যা আমি লুটপাট করছি ওইটা তো তুই পারবি না, সুতরাং তুই অন্য কিছু কর, তুই কর্পোরেট জব কর, তুই অন্য কিছু বাইরের দেশে সুটেড বুটের চাকরি বাকরি কর, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কাজ করিস না। এই জায়গাগুলো আসলে সত্যিকার অর্থেই মলম দেওয়া প্রয়োজন। আমিও আমার সন্তানকে যথেষ্ট পরিমাণে স্বশিক্ষা, সুশিক্ষায় লালন পালন করার চেষ্টা করছি। ওর জায়গাটা তৈরি করবে, কিন্তু আমাদের টেন্ডেন্সিটা, এই রাষ্ট্র যদি আমাদের সাংস্কৃতিক বান্ধব না হয়, সহায়ক না হয়, তাহলে শিল্পীদের শুধুমাত্র দোষ দিয়ে লাভ নেই। কিন্তু এটাও তো ঠিক, আমাদের একাধিক শিল্পীরা নতুন জানু হয়ে, সরকারের প্রতি নমস্য হয়ে নিজের শিল্পী সত্তা, শিল্পীর মেরুদণ্ডটা মোমের মেরুদণ্ড করে ফেলেছেন। একটু আঁচ লাগলেই সেটা নুয়ে পড়ে। ভাবা দরকার, ভাবতে শেখা দরকার, কিংবা ওই যে নীতি ঘটকের কথা আছে না, যে ভাবো নয়তো ভাবার প্র্যাকটিস করো। আপনাদের মতামত চাইছি। সাদাসিধে কথায় আজকে এখানেই আমি ইতি টানছি। আপনাদের মতামতগুলো খুব প্রয়োজন। শিল্পীদের আপনারা কোন চোখে দেখতে চান? শিল্পীদের রাজনৈতিক ব্র্যাকেট বন্দি থেকে কি তার দেশের জন্য কাজ করবে, নাকি এর বাইরেও সে কাজ করতে পারে? তবে কেন শিল্পীরা সরকারি দলের প্রতি নতজানু হয়, নতমুখী হয়? আল্লাহ হাফেজ।